ভারতকে পরিষ্কার বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি আমরা অনেকেই অনেকভাবে আশঙ্কা করছিলাম। এবং ভারত যেভাবে বাংলাদেশকে এতদিন তাদের পকেটে কুক্ষিগত করে রেখেছিলেন, এখান থেকে বের হওয়া অনেক টাফ, অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, এটি নিয়ে আমরা অনেকেই অনেক উদ্বিগ্ন ছিলাম, অনেক এক প্রকারের আতঙ্কিতও বলা যায়। তো সেই জায়গায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই আতঙ্ক, টেনশন আমাদের একবারে দূর করে দিয়েছেন। একবারে বলা যায় যে বাঘের বাচ্চার মতো তিনি ক্ষমতার চেয়ারে বসে যে হুঙ্কার দিয়েছেন ভারতকে, আমার মনে হয় ভারত ভালোভাবে টের পাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে কি এমন খুঁটি, শক্তিধর খুঁটি বাংলাদেশের ক্ষমতার গদিতে বসছে, সেটা কিন্তু তারা হারে হারে টের পাচ্ছে। তো এই জন্যই আমরা আগেই বলেছিলাম যে একটু ধৈর্য ধরতে হবে আমাদের। যিনি ক্ষমতায় বসছেন তিনি যেন তেন কোনো ব্যক্তি নন এবং তার পিছনের চেয়ারের খুঁটি এতটাই শক্তিশালী, এতটাই স্ট্রং যে তাকে ওই একটা ফু দিলেই, একটা ধাক্কা দিলেই পড়ে যাবে, ভেঙে যাবে, এত কাঁচা ভাববার কোনো কারণ নেই, এতটা সহজ ভাববারও কোনো সুযোগ নেই, কারণ নেই। তিনি বলতে পারেন এই মুহূর্তে বাংলাদেশের একটা সিংহের মতো, এবং তিনি ক্ষমতার চেয়ারে বসে সিংহের মতো কিন্তু একটা গর্জনও দিয়েছেন। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন। তো সাক্ষাৎকারের সময় ভারতীয় সেই সাংবাদিক তাকে বাংলাদেশ নিয়ে নানাবিধ প্রশ্ন করছেন এবং প্রশ্নের এক পর্যায়ে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায়, উত্তপ্ত করতে চায়, তাহলে বাংলাদেশের পূর্ব দিকে, উত্তর দিকে ইন্ডিয়ার যে 7টি রাজ্য রয়েছে, 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স শান্ত থাকবে না, সেগুলো উত্তপ্ত হয়ে যাবে। এমনকি তিনি শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেন নাই, তিনি মায়ানমারকে নিয়েও হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন বার্মাও শান্ত থাকবে না, সেখানেও উত্তপ্ত হয়ে যাবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চিন্তা, যে চিন্তার পরিধি, এটা এতটাই ব্যাপক এবং বিস্তৃত, যেটা আসলে আমাদেরকে প্রচণ্ড রকম আশান্বিত করেছে। এবং আমরা বলতে পারি, চিন্তাও করতে পারি যে আগামীতে হয়তো বাংলাদেশের মানচিত্র আরও অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এখনই বিস্তারিত আলাপে যাচ্ছি না। যদি আল্লাহ কপালে রাখে, হয়তো বাংলাদেশের বর্তমান যে মানচিত্র রয়েছে, এই মানচিত্র হয়তো 1 গুণ কিংবা 2 গুণ বৃদ্ধি হবে। সীমান্তে কোনোভাবে হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না। অর্থাৎ সীমান্তে যদি বাংলাদেশের একজন নাগরিককে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশ চুপ থাকবে না। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আগে ওই বিড়ালের মতো যেভাবে সীমান্তে বসে বসে পাহারা দিচ্ছিলেন, এখন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিড়ালের মতো পাহারা দেবে না। এটি আপনাদের বুঝতে হবে বন্ধুগণ। তিনি এটাও বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই আমন্ত্রণ কেন জানিয়েছেন এটি হয়তো অনেকেই আপনারা জানেন, আবার অনেকে জানেন না। তিনি আসলে টের পাবেন। আমরা চাই মোদী বাংলাদেশে আসুক। ভারতের প্রভাবশালী গণমাধ্যম NDTVকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি যদি আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশকে যদি কোনোভাবে আনস্টেবল করা হয়, অর্থাৎ অস্থিতিশীল করা হয়, উত্তপ্ত করা হয়, তাহলে কেউ স্টেবল থাকবে না। পরিষ্কার হোক, একটা হুঙ্কার যে আমার দেশকে কেউ উত্তপ্ত করতে চাইলে আপনারা কিন্তু শান্ত থাকবেন না, আরামে থাকবেন, ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন, এই সুযোগ নেই। মায়ানমার, ভারতের 7 সিস্টার্স কেউ না। আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, শান্ত থাকে, ঠান্ডা থাকে, তাহলে আপনারাও ঠান্ডা থাকবেন। তার মানে বেশি নাড়াচাড়া করতে গেলে বিপদ আছে। তারপরে তাকে প্রশ্ন করা হলো যে শেখ মুজিবুরের মূর্তি, তারপরে তার ছবি যে নামানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে?
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্য ভাঙা হচ্ছে, তার ছবি জনগণ ভেঙে চুরমার করে দিচ্ছেন, এটার অন্যতম কারণ শেখ হাসিনা, এবং এই প্রশ্নটি শেখ হাসিনাকে করুন, তিনি উত্তর দিবেন। পরিষ্কারভাবে যে মেসেজটি দিয়েছেন, এই মেসেজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং ভারতের গণমাধ্যমগুলো আজকে খবর ব্যাপকভাবে প্রচার করছে, মানে তারা এক প্রকারের ভুল স্বীকার করে নিচ্ছে। কি ভুল জানেন? তারা বলছে যে বাংলাদেশের জনগণকে, অর্থাৎ বাংলাদেশকে সমর্থন না দিয়ে বা বাংলাদেশের জনগণের পাশে না থেকে ভারত শেখ হাসিনাকে অগ্রাধিকার দিয়ে, প্রাধান্য দিয়ে তার পাশে যে দাঁড়িয়েছেন, এটি ভারতের ভুল ছিল। এবং এই কারণে আজকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এতটা তলানিতে, এতটাই তলানিতে, যেটা আসলে বলার মতো আমাদের ভাষা নেই। ভারত কিন্তু টের পাচ্ছে এবং স্বীকারও করে নিয়েছে যে তারা একচ্ছত্রভাবে, এককভাবে হাসিনাকে যে সমর্থন দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, এটি ভারতের বড় রকমের ভুল কূটনীতিক সিদ্ধান্ত ছিল, ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল, কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তারা কিন্তু এখন টের পাচ্ছেন এবং তারা স্বীকারও করছেন। তাহলে বন্ধুগণ, এখান থেকে বুঝতে হবে ইন্ডিয়া যে ভুলটা করেছে, তাহলে তার খেসারত ইন্ডিয়াকে অবশ্যই পেতে হবে। হাসিনা যে ভুল করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে, হাসিনাকে যেমন বিচারের মুখোমুখি হতে হবে, ঠিক একইভাবে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে এতদিন খেলেছে, এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানিয়েছে, এই দেশের মানুষকে নির্বিচারে সীমান্তে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ যে একটা দেশ, এটা স্বীকারই করে নাই, মনে করেছে তারা 30তম একটা রাজ্য বাংলাদেশ ইন্ডিয়ার। তাহলে এর খেসারত ইন্ডিয়াকে দিতে হবে না? তারা কি এমনি এমনি পার পেয়ে যাবে? পার পাবে না। তা আমরা ইন্ডিয়াকে এমনি এমনি পার পেতে দেব না, তাদেরকেও এই খেসারত দিতে হবে। কারণ তাদের কারণেই বাংলাদেশের এত রক্ত ঝরেছে, এদেশের মানুষকে এত জীবন দিতে হয়েছে। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যদি মনে করে থাকেন আপনারা পার পেয়ে যাবেন, আরামে আরামে আপনারা মানে ঘুমিয়ে ঘুমিয়ে পার পাবেন, এত সহজ ভাববেন না। আবার দেখেন, আরেকটি বড় ভুল করেছে ইন্ডিয়া। সেই ভুলটা হচ্ছে, এমনিতে তো এতদিন হাসিনাকে তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে অবৈধভাবে বসিয়ে রেখেছিলই। যখন জনগণ ক্ষুব্ধ হয়ে গণভবন দখল করলেন, তখন সামরিক হেলিকপ্টারে হাসিনাকে ইন্ডিয়াতে আশ্রয় দিলেন নরেন্দ্র মোদী সরকার। এটি ইন্ডিয়ার আরও বড় রকম একটি ভুল, চরম ভুল। এতদিন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন, গুলি করে নির্বিচারে মানুষ মেরেছেন। আবার সেই মানুষ মারার রানী খুনি হাসিনা, তাকে কিভাবে ভারত আশ্রয় দেয় আমাদের বোধগম্য নয়। আর এটা কোনোভাবেই মিস্টেক আমরা বলতে পারি না, এটা একটা পরিষ্কার অফেন্স, অপরাধ, পরিষ্কার অপরাধ। তাহলে এই যে এতগুলো অপরাধ, এই অপরাধের বিচার অবশ্যই হবে বন্ধুগণ। আজকেও 2 জন ভাই আমাদের শহীদ হয়েছেন, তাদের জানাজা থেকে মাত্র আমি আসলাম। আজকে দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন এবং আমাদের 2 জন ভাই রিয়াজ শাহাদাত বরণ করেছেন। তাদের জানাজা পড়ে আসলাম মাত্র আমরা। কি হৃদয় বিদারক একটা পরিস্থিতি, তার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কি কষ্ট, নিদারুণ কষ্ট।